সাফাইকর্মীর স্বামীর সামনে ঢুকল তালাকপ্রাপ্ত আইপিএস স্ত্রী। কারণ জেনে সবাই অবাক হয়ে গেল। বন্ধুরা, সকাল প্রায় ৮টা বাজেছিল। আইপিএস অফিসার নেহা গুপ্তা তার সরকারি জিপে বসেছিলেন। তিনি কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরিয়েছিলেন। জিপ রাস্তায় স্থির গতিতে এগিয়ে চড়ছিল। রাস্তায় লোক কম ছিল। অনেক বাচ্চা স্কুলে যাচ্ছিল, অনেক দোকান খুলছিল, আর কোথাও সকালের সাফাই শুরু হয়ে গিয়েছিল। নেহা সাধারণত সকালে রাস্তার দিকে বেশি মনোযোগ দিতেন না। আইপিএস অফিসার হবার কারণে তার দুনিয়ার সিদ্ধান্ত, ফাইল আর মামলায় ভরা থাকত। কিন্তু সেই সকালে কিছু আলাদা ছিল। জিপ একটা বড় মোড়ে ধীরে হয়ে গেল। ট্রাফিক খুব বেশি ছিল না, কিন্তু সামনে হালকা জ্যাম ছিল। ড্রাইভার ব্রেক চাপল, আর নেহার নজর অনায়াসে জানালা দিয়ে বাইরে চলে গেল। যেন কোনো অদেখা ডাক তার মনোযোগ টেনে নিয়েছিল। রাস্তার ধারে অনেক সাফাইকর্মী ঝাড়ু দিচ্ছিল। তাদের মধ্যে একজন মানুষ একটু আলাদা ছিল। সে সাধারণ সাফাইকর্মীর মতোই নিজের কাজ করছিল। দাঁড়িয়ে ঝাড়ু চালাচ্ছিল, ধুলো একপাশে জমা করছিল। কিন্তু তার চাল, তার ক্লান্তি আর ঝাড়ু চালানোর তার ধরন এমন ছিল যা নেহাকে অদ্ভুত অস্থিরতায় ভরে দিল। তিনি আরেকটু মনোযোগ দিয়ে দেখলেন, আর তখন নেহার শ্বাস এক মুহূর্তের জন্য থেমে গেল। মুখটা সেই একই ছিল। আওয়াজ তার ভিতরে গুঞ্জন শুরু করল। পুরনো দবা পড়ে থাকা স্মৃতি আজ কোনো তীব্র বিদ্যুতের মতো ভিড়ে এল। সেই লোকটা বিবেক ছিল। সেই বিবেক যাকে তিনি কখনো নিজের স্বামী বলেছিলেন। সেই বিবেক যার থেকে তালাক নিয়ে তিনি নিজের জীবনের নতুন দিক নির্ধারণ করেছিলেন। সেই বিবেক যার অতীত এখনও পর্যন্ত কোনো বন্ধ ঘরের মতো বন্ধ ছিল। কিন্তু এই সকালে শহরের রাস্তা সেই ঘর খুলে দিল। বিবেক দাঁড়িয়ে শান্তভাবে ঝাড়ু চালাচ্ছিল। কোনো তাড়াহুড়ো নেই, কোনো অভিযোগ নেই, কোনো আওয়াজ নেই। শুধু ধুলো উঠছিল, ঝাড়ু চলছিল, আর তার মুখ অভিব্যক্তিহীন, যেন জীবন তাকে সব আশা থেকে খালি করে দিয়েছিল। নেহার হৃদয় ভারী হয়ে গেল। তাকে মনে হল যেন বুকে কেউ একটা অদৃশ্য পাথর রেখে দিয়েছিল। তিনি বিবেককে ডাকতে চাইলেন, কিন্তু আওয়াজ গলায় কোথাও আটকে রইল। তিনি ড্রাইভারকে বললেন, আওয়াজ খুব ধীরে, কাঁপতে কাঁপতে, তুমি 2 মিনিট দাঁড়াও, আমি আসছি। ড্রাইভার বুঝতে পারল না কি হল, কিন্তু আইপিএস অফিসারের স্বরে যে অস্থিরতা ছিল তা সে আগে কখনো শোনেনি। নেহা ধীরে ধীরে জিপের দরজা খুলে নামলেন। তার পা ভারী ছিল, হৃদয় দ্রুত ধরফড় করছিল, আর চোখ বিবেকের উপর আটকে ছিল। বিবেক ঝাড়ু থামিয়ে মাত্র এক মুহূর্তের জন্য মুখ তুলল, নেহার দিকে তাকাল। তাদের মাঝে একটা দীর্ঘ নীরবতা পড়ে গেল, এত ভারী, এত গভীর যে চারপাশের সব আওয়াজ অদৃশ্য হয়ে গেল বলে মনে হল। বিবেকের চোখে কোনো প্রশ্ন ছিল না, কোনো রাগ ছিল না, কোনো তানা ছিল না। সে অবাকও হল না। সে শুধু হালকাভাবে মাথা ঝুঁকাল, যেন কোনো অফিসারকে সম্মান জানাচ্ছে, নয়তো সেই নারীকে যার সঙ্গে সে 7 বছরের বিয়ের জীবন কাটিয়েছিল। নেহা ভেঙে পড়লেন, ভিতর থেকে চুপচাপ কোনো আওয়াজ ছাড়া। তাকে মনে হল যে তাদের মাঝে যে সম্পর্ক কখনো আগুনে পুড়ে শেষ হয়ে গিয়েছিল, তার ছাই আজও হৃদয় বেঁচে ছিল। আর সেই ছাই আজ হঠাৎ ধোঁয়া হয়ে তার শ্বাস ভরতে শুরু করল। বিবেক আবার ঝাড়ু তুলে নিল, যেন তার দুনিয়ায় নেহার উপস্থিতি এখন আর মানে রাখে না, যেন সে তার জীবনের সেই লড়াইয়ে ফিরে গিয়েছিল যাকে সে একা লড়ছিল, অভিযোগ ছাড়া, আশা ছাড়া। নেহার এক পা এগোলেন, তার হাঁটু কাঁপল, কিন্তু তারপর তিনি থেমে গেলেন। যে কি বলবেন, কিভাবে বলবেন, কোন অধিকারে বলবেন? তিনি অফিসার ছিলেন, কিন্তু এই রাস্তায় দাঁড়ানো লোকটা তখনও তার স্বামী ছিল, আর এই সত্যি তার হৃদয়কে ভিতর থেকে ঝাঁকুনি দিচ্ছিল। জিপের পিছনে দাঁড়ানো সিপাহী তাকে ডাক দিল, ম্যাডাম, দেরি হচ্ছে। নেহা শুনলেন, কিন্তু জবাব দিলেন না। তার চোখ এখনও বিবেকের ওপর আটকে ছিল, এমন দৃষ্টি যেন কোনো মানুষ নিজের অতীতকে এভাবে সামনে দাঁড়িয়ে দেখে, যে শরীর বর্তমানে থাকে আর আত্মা কোনো পুরনো সময় ফিরে যায়। ড্রাইভার আর সিপাহী একে অপরের দিকে তাকাল। তারা বুঝতে পারছিল না যে ম্যাডাম এভাবে কেন থেমে গেছেন। কিন্তু নেহার জন্য সেই মুহূর্তে চাকরি, দায়িত্ব, ইউনিফর্ম সবকিছু হঠাৎ পিছনে ছুটে গিয়েছিল। তার সামনে দাঁড়ানো লোকটা শুধু একজন সাফাই কর্মী ছিল না, সে তার কেটে যাওয়া জীবন ছিল, একটা ভাঙা সম্পর্কের নীরব প্রশ্ন ছিল, একটা এমন সত্যি যাকে তিনি কখনো স্বীকার করেননি। বিবেক আবার ঝাড়ু চালাতে শুরু করল, যেন সে এটা জানাতে চাইছিল যে তার দুনিয়ায় এখন আর কোনো পরিচয়ের দরকার নেই। সে যে আশাগুলো কখনো নিজের জীবনের দেওয়ালে টাঙিয়েছিল, সেগুলো কবে থেকে নেমে ধুলো হয়ে গিয়েছিল। নেহা সেখানেই দাঁড়িয়ে রইলেন, নড়াচড়া ছাড়া, চোখের পাতা ঝক্কানো ছাড়া, যেন তার পায়ে মাটির পাকাপোক্তি আরও বেড়ে গিয়েছিল। তিনি নিজের ভিতরে উঠতে থাকা শত শত আওয়াজকে দমাতে চেষ্টা করলেন,
কি বলবো, কিভাবে বলবো, কেন বলবো? কিন্তু কোনো প্রশ্নই পূর্ণ হচ্ছিল না। প্রতিটি বাক্য গলায় ভেঙে পড়ছিল। ঠিক তখনই রাস্তায় হইচই বাড়তে শুরু করল। লোকজন আসতে যেতে লাগল, ট্রাফিক সিগন্যাল বদলালো, কেউ হর্ন বাজালো। কিন্তু নেহার জন্য সময় সেখানেই থেমে গিয়েছিল, যেখানে বিবেক নিজের ঝাড়ু আবার বাতাসে ঘুরিয়ে রাস্তা পরিষ্কার করছিল। একজন সিপাহী আবার পা বাড়াল। ম্যাডাম, আমাদের বেরোতে হবে। মিটিং শব্দটা পুরোপুরি বলতেও পারল না যে নেহা হাত তুলে তাকে চুপ করিয়ে দিলেন। তার আঙুলে কাঁপুনি ছিল। সিপাহী তৎক্ষণাৎ পিছিয়ে গেল। নেহা গভীর শ্বাস নিলেন, যেন নিজেকে সামলানোর চেষ্টা করছেন। তিনি চাইছিলেন যে বিবেক একবার তার দিকে তাকাক, একবার চিনে নিক, একবার কিছু বলুক, কিছু অনুভব করাক। কিন্তু হয়তো বিবেকের ভিতরে সেই জায়গাটা এখন শেষ হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর নেহা ধীর পায়ে জিপের দিকে ফিরলেন। ড্রাইভার ইঞ্জিন স্টার্ট করল, কিন্তু নেহার দৃষ্টি এখনও পিছনেই ছিল, যেখানে বিবেক সেই ক্লান্তি, সেই নীরবতা আর সেই সাধারণত্ব নিয়ে ঝাড়ু চালাচ্ছিল, যেন এই দুনিয়ায় তার কোনো অতীত ছিলই না। জিপ এগিয়ে গেল, কিন্তু নেহার মন পিছনেই আটকে রইল। তিনি জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলেন, কিন্তু তার চোখে শহর নয়, শুধু একজন মানুষের মুখ ভেসে উঠছিল, মাটিতে ভরা, কিন্তু অদ্ভুত এক গাম্ভীর্যে চকচক করছিল। কিছু দূর যাওয়ার পর ড্রাইভার ধীরে ধীরে জিজ্ঞাসা করল, ম্যাডাম, সব ঠিক আছে? নেহা জবাব দিলেন না। তিনি শুধু চোখ বন্ধ করলেন। তার ভিতরে একটা ঝড় উঠে গিয়েছিল, প্রশ্নের একটা ঘূর্ণিঝড়, যা হয়তো বছরের পর বছর দবা পড়েছিল আর এখন প্রথমবার ফেটে পড়ার চেষ্টা করছিল। তিনি স্মরণ করতে লাগলেন বিবেকের শান্ত স্বভাব, তার সরল জীবন, তার ছোট ছোট খুশি, আর সেই সংগ্রাম যা হয়তো নেহা কখনো বোঝেননি। তাদের তালাক, আদালতের সেই শেষ শুনানি, বিবেকের নীরবতা আর তার নিজের কঠিন সিদ্ধান্ত, সব কিছু একসঙ্গে চোখের সামনে ভেসে উঠতে লাগল। জিপ এখন মূল রাস্তায় পৌঁছে গিয়েছিল, লোকজন দৌড়চ্ছিল, দোকান খুলছিল, দৈনন্দিন জীবনে কোনো পরিবর্তন ছিল না, কিন্তু নেহার দুনিয়া বদলে গিয়েছিল। তিনি হঠাৎ বললেন, ড্রাইভার, গাড়ি ফিরিয়ে নাও। ড্রাইভার চমকে উঠল। ম্যাডাম, ফিরে? হ্যাঁ, যেখানে এখনও ছিলাম সেই জায়গা। ড্রাইভার তৎক্ষণাৎ ইউটার্ন নিল। পিছনের সিপাহী ঘুরে তাকে দেখছিল। সে বুঝতে পারছিল না যে ম্যাডাম এমন কেন করছেন। নেহার শ্বাস দ্রুত ছিল, হৃদয়ে ধরফর করছিল। তিনি নিজেও জানতেন না যে ফিরে গিয়ে কি বলবেন। কিন্তু কিছু ছিল, কোনো অকথিত কষ্ট, কোনো না মেটা প্রশ্ন, কোনো ভাঙা সম্পর্কের অসমাপ্ত অধ্যায় যা তাকে ফিরে টানছিল। জিপ আবার সেই জায়গায় পৌঁছল। নেহার চোখ সেই জায়গা খুঁজতে লাগল যেখানে বিবেক দাঁড়িয়েছিল। কিন্তু বিবেক সেখানে ছিল না। শুধু ঝাড়ু লাখার জায়গায় হালকা ধুলো উড়ছিল, আর ফুটপাতে তাজা পরিষ্কারের চিহ্ন দেখা যাচ্ছিল, যেন সে সেখানে ছিলই না, যেন সে একটা ছায়ার মতো এসেছিল আর সেই নীরবতায় কোথাও হারিয়ে গিয়েছিল। নেহার হৃদয় কিছুক্ষণের জন্য থেমে গেল বলে মনে হল। তিনি চারদিকে তাকালেন। ভিড়, দোকান, রাস্তায় বিবেক কোথাও দেখা যাচ্ছিল না। তার ঠোঁট থেকে ধীরে প্রায় ভাঙা স্বরে বেরোল, বিবেক, কিন্তু জবাব শুধু বাতাস নিয়ে গেল। নেহা সেখানেই দাঁড়িয়ে রইলেন, নিজের ইউনিফর্মের কঠোরতার মাঝে, নিজের অতীতের সবচেয়ে নরম আঘাত নিয়ে। কিছুক্ষণ তিনি শুধু বাতাসের দিকে তাকিয়ে রইলেন। যেদিকে বইছিল সেই দিকে বিবেক গিয়েছিল হয়তো, কিন্তু বাতাসও কোনো চিহ্ন রাখে না। আর বিবেকের জীবনও এখন এমনই একটা পথ হয়ে গিয়েছিল, যেখানে তার কোনো ঠিকানা, পরিচয় বা প্রতীক্ষা বাকি ছিল না। সিপাহী ধীরে ধীরে বলল, ম্যাডাম, চলুন। কিন্তু নেহাকে মনে হল যেন তার কথা অনেক দূর থেকে আসছে, যেন তিনি কোনো অন্য দুনিয়ায় দাঁড়িয়ে, যেখানে লোকের আওয়াজ, গাড়ির শব্দ, দোকানের কথাবার্তা সব ঝাপসা হয়ে গিয়েছিল। নেহা নিজেকে সামলানোর চেষ্টা করলেন। তিনি গভীর শ্বাস নিলেন, কিন্তু সেই শ্বাস ভিতরে গিয়ে ভাঙা শিখার মতো কাঁপতে লাগল। তিনি জিপের দিকে পা বাড়ালেন, কিন্তু হৃদয় এখনও সেখানেই আটকে ছিল, যেখানে বিবেক দাঁড়িয়ে ঝাড়ু চালাচ্ছিল। জিপে বসার সময় তার হাত একটু কাঁপল। ড্রাইভার ধীরে গাড়ি এগোল, কিন্তু নেহার দৃষ্টি এখন বাইরে ছিল না, সেগুলো ভিতরে, অনেক ভিতরে ডুবে গিয়েছিল। এখন পর্যন্ত তিনি শুধু দেখেছিলেন, এখন অনুভব করতে শুরু করলেন। তিনি নিজের আঙুলগুলো শক্ত করে চেপে ধরলেন। অতীতের এক একটা স্তর খুলতে লাগল। বিবেকের শান্ত মুখ, তার সরল হাসি, সেই ঘরের কোণ যেখানে সে চুপচাপ বই পড়ত, সেই স্টিলের গ্লাস যাতে সে প্রতি সকালে চা খেত, আর তাদের তর্ক, তার উচ্চাকাঙ্ক্ষা, তাদের স্বপ্ন, তাদের সিদ্ধান্ত, আর তারপর সেই শেষ দিন যখন তিনি পিছনে না তাকিয়ে বিবেককে ছেড়ে দিয়েছিলেন। তাকে মনে হল সবকিছু এক মুহূর্তে সামনে দাঁড়িয়ে, তার ভুল, তার অহংকার, তার সিদ্ধান্ত আর তার ফল।
গাড়ি এখন শহরের ভিড়ভাট্টা অংশে ছিল, কিন্তু নেহার চোখ শুধু শূন্য দেখছিল। ড্রাইভার অবশেষে সাহস জড়ো করে জিজ্ঞাসা করল, ম্যাডাম, আমরা হেডকোয়ার্টারে যাব নাকি অন্য কোথাও? নেহা ধীরে ধীরে বললেন, থানায় চলো। আওয়াজে কমান্ডের শক্তি ছিল না, বরং ক্লান্ত মানুষের ক্লান্ত কথা ছিল। থানায় পৌঁছে সব অফিসার তাকে সালাম করল, ফাইল এগিয়ে দিল, মিটিংয়ের এজেন্ডা জানাল। কিন্তু নেহা অনুভব করলেন যে তার চোখ ফাইলের ওপর টিকছিল না, তার মন আদেশে যাচ্ছিল না। প্রতিটি জিনিস ঝাপসা ছিল, প্রতিটি দৃশ্যের পিছনে একটাই ছবি ভেসে উঠছিল, বিবেক ঝাড়ু চালাচ্ছে। একজন সিনিয়র ইন্সপেক্টর বলল, ম্যাম, এই ডকুমেন্ট। নেহা মাঝপথেই বললেন, কিছু সময়ের জন্য মিটিং আপনারা শুরু করুন, আমি কিছুক্ষণ পর আসছি। তিনি টেবিল থেকে উঠে কেবিনে এলেন আর দরজা বন্ধ করে একা কুর্সিতে বসলেন। ঘরে নিস্তব্ধতা ছিল, কিন্তু তার ভিতরে ঝড়। তিনি অনুভব করলেন যে তিনি নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। বিবেক তার দায়িত্ব ছিল না, কিন্তু কি সে তার ভুলও ছিল না? তিনি মোবাইল তুললেন। বিবেকের নম্বর অনেক আগেই ডিলিট করে দিয়েছিলেন। একটা হালকা হাসি এলো, দুঃখ ভরা, ক্লান্ত, ভাঙা। যদি নম্বরও না থাকে, তাহলে জীবনে সে কোথায় বেঁচে থাকবে? তিনি নিজেকে প্রশ্ন করলেন। তিনি থানার রেকর্ড বিভাগকে ডেকে শুধু এটুকু জিজ্ঞাসা করলেন, আজ সকালে যে সাফাইকর্মীর ইউনিট এখানকার জোনে লাগানো ছিল, তার নামের লিস্ট চাই। কর্মচারী অবাক হয়ে বলল, ম্যাম, সাফাইকর্মীদের লিস্ট এখনও? নেহা চোখ তুললেন। তার চোখে আদেশ কম, ব্যথা বেশি ছিল। হ্যাঁ, এখনই। প্রায় 15 মিনিট পর একটা ফাইল তার সামনে রাখা হলো, কিন্তু বিবেকের নাম সেখানে ছিল না। তিনি দ্বিতীয় লিস্ট আনালেন, তারপর তৃতীয়, তারপর চতুর্থ। প্রতিটি লিস্ট খুলছিল, পাতা উল্টাচ্ছিল, কিন্তু বিবেক কোথাও ছিল না। যেন সকালের সেই দৃশ্য সত্যি নয়, একটা স্বপ্ন, একটা ঝলক যা তার চোখকে দেখিয়ে জীবন আবার ছিনিয়ে নিয়েছিল। নেহার শ্বাস দ্রুত হয়ে গেল। এটা কি করে সম্ভব? তিনি ফাইল উল্টালেন, পাতা কাঁপছিল। তারপর হঠাৎ লিস্টের এক কোণে একটা নাম আটকে গেল, বিবেক কুমার, অস্থায়ী সাফাইকর্মী, ডেইলি ওয়েজার। নেহার হৃদয়ে জোরে ধরপড় করল। তিনি তৎক্ষণাৎ জিজ্ঞাসা করলেন, এর ঠিকানা কোথায়? কর্মচারী বলল, ম্যাম, অস্থায়ী কর্মীদের কোনো স্থায়ী ঠিকানা ফাইলে থাকে না, এরা প্রয়োজন অনুযায়ী ডাকা হয়। আজ এসেছিল, কাল অন্য কেউ এসে যাবে। নেহা কুর্সিতে পিছনে হেলে পড়লেন। তার ভিতরে একটা অদ্ভুত খালি জায়গা তৈরি হয়ে গেল, যেন কেউ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিনিয়ে ভিড়ের মাঝে কোথাও ফেলে দিয়েছিল। ঠিক তখনই দরজায় খটখট শব্দ হল। সিপাহী দাঁড়িয়ে, ম্যাডাম, বাইরে এক বৃদ্ধা মহিলা এসেছেন, বলছেন একটা জরুরি কথা বলতে হবে আপনার সঙ্গে। নেহা ক্লান্ত স্বরে বললেন, কে? সিপাহী বলল, হয়তো কোনো সাফাই কর্মীর মা। নাম বলেছেন কুসুম দেবী। নেহার হাত টেবিলে থেমে গেল, হৃদয় ধরফড় করতে ভুলে গেল। কারণ কুসুম দেবী বিবেকের মায়ের নাম ছিল। কিছু মুহূর্তের জন্য তিনি অনুভব করলেন যেন ঘরের বাতাস জমে গিয়েছিল, যেন মেঝে পায়ের নিচ থেকে সরে গিয়েছিল। তিনি ধীরে ধীরে কুর্সি থেকে উঠলেন। প্রতিটি পা এমন লাগছিল যেন তিনি নিজের অতীতের দিকে ফিরছেন, সেই দরজার দিকে যা তিনি নিজেই বন্ধ করেছিলেন, আর যা আজীবন খুলতে বাধ্য করেছিল। তিনি দরজা খুললেন। বাইরে এক দুর্বল, ক্লান্ত, বয়সের চেয়ে বেশি বছর বইতে থাকা মহিলা দাঁড়িয়ে, শাড়ির কিনারা হাতে মুছড়াচ্ছেন, পায়ে চটি ঘষা, আর মুখ এমন যেন ব্যথা অনেক দিন ধরে সেখানে বাড়ি করে নিয়েছিল। নেহা ধীরে ধীরে বললেন, আপনি কুসুম দেবী? মহিলা মাথা ঝুঁকিয়ে দিলেন। হ্যাঁ বেটি, আমি কুসুম, বিবেকের মা। সেই নামের উচ্চারণ নেহার ভিতরে কোনো গভীর ক্ষত স্পর্শ করল। তিনি তাকে অফিসের ভিতরে ডাকলেন। আপনি বসুন, কি ব্যাপার? মহিলা বসলেন, কিন্তু তার চোখে একটা ভয় ছিল, একটা বোঝা, যা হয়তো বছরের পর বছর তিনি বইছিলেন। বেটি, কুসুম দেবীর আওয়াজ কাঁপছিল, আজ সকালে তুমি বিবেককে দেখেছিলে? ঝাড়ু দিতে দিতে নেহার গলায় কিছু আটকে গেল। তিনি শুধু মাথা নাড়লেন। হ্যাঁ। সে ঝাড়ু দিয়ে ফিরে এসে তোমার কথা বলেছিল যে আজ তোমার সঙ্গে দেখা হয়েছিল, আর বলেছিল যে তুমি অনেক বড় আইপিএস অফিসার হয়ে গেছ, আর তারপর চলে গিয়েছিল। তারপর আমি তোমার কথা এক পড়াশোনা করা লোকের কাছে জেনে তোমার সঙ্গে দেখা করতে চলে এলাম। কি করি, নিজেকে থামাতে পারিনি। আচ্ছা, এক মা তো বটেই। নেহার চোখ ভরে এলো, আর কাঁপা স্বরে বললেন, মানে কুসুম দেবী কাঁপতে কাঁপতে হাত দিয়ে আঁচল ঠিক করলেন, আর বললেন, তালাকের পর বিবেক অনেক ভেঙে পড়েছিল, কাজকর্ম ছেড়ে দিয়েছিল,
মাথা ঠিক থাকত না, আর দারিদ্র্য যা বাকি ছিল তাও ছিনিয়ে নিয়েছিল। ভাড়া দিতে পারেনি, তাই বাড়িওয়ালা বের করে দিয়েছিল। 6 মাস ধরে ইধার উধার মজুরি করছে, কখনো সাফাই, কখনো লোডিং, কখনো কিছু। কিন্তু তার হৃদয় বেটি, সেই হৃদয় যেন এখন কোথাও টিকত না। নেহার পুরো অস্তিত্ব কেঁপে উঠল, তার শ্বাস ভারী হয়ে গেল। বিবেক, যাকে সে ভেবেছিল যে তার জীবন থেকে বেরিয়ে কোথাও নিজের দুনিয়া গড়ে নেবে, সে এই অবস্থায় ছিল। কুসুমদেবী আরও বললেন, সে তোমার সঙ্গে দেখা করতে চায় না বেটি, তোমার নাম নিলেই চুপ হয়ে যায়, বলে আমি এখন তার যোগ্য নই। নেহার চোখ তৎক্ষণাৎ ভিজে গেল। তিনি তৎক্ষণাৎ মুখ অন্যদিকে ঘুরিয়ে নিলেন, যাতে বৃদ্ধা মা তার দুর্বলতা না দেখতে পান। তারপর কুসুমদেবী একটা এমন কথা বললেন যা নেহার ভিতরের দেওয়াল পুরোপুরি ভেঙে দিল। বেটি বিবেক অসুস্থ, বুকে ব্যথা থাকে, ডাক্তার বলেছেন আরাম করতে, কিন্তু পেট তার আরামে ভরে না। আজ দুপুর থেকে জ্বর আর ওষুধ কেনার পয়সা ছিল না। আজ সে সকাল সকাল কাজে এসেছিল, কারণ আজও ছুটি করলে দিনের খাবারও জুটত না। নেহার ভিতরে যেন পুরো দুনিয়া এক মুহূর্তে ভেঙে পড়ে গেল। বিবেক একদিনের খাবার না জুটলে এই ভয়ে অসুস্থ অবস্থায়ও কাজ করছিল। সেই লোকটা যে কখনো তাকে নিজের অংশের বড় টুকরো খাইয়েছিল, যাতে সে ক্ষুধার্ত না শোয়, সেই লোকটা এখন নিজের জন্যও খাবার জোগাড় করতে পারছে না। নেহার চোখ থেকে অশ্রু বেরোল, কাঁদা ছাড়া, শুধু বইতে লাগল, যেন কোনো শুকনো বাঁধ হঠাৎ ভেঙে পড়েছিল। তিনি তৎক্ষণাৎ বললেন, সে এখন কোথায়? কুসুমদেবী বললেন, ফুটপাতের পেছনের খালি ঝুপড়িতে, যেখানে মজুররা থাকে সেখানেই শুয়ে থাকবে। যেতে মানা করে গিয়েছিল, বলেছিল যে আমাকে ছেড়েছিল, সে এখন আমাকে দেখে কি করবে। এই কথাগুলো নেহার ভিতরে ছিঁড়ে গেল। তিনি এক মুহূর্তেও নষ্ট না করে জিপ বের করলেন, কুসুমদেবীকে সঙ্গে বসালেন আর সেই জায়গার দিকে রওনা দিলেন, যেখানে বিবেক নিজের দুনিয়ার শেষ টুকরোগুলো নিয়ে লড়ছিল। জিপ যেই ঝুপড়ি এলাকায় পৌঁছল, নেহা নামার সময় কাঁপছিলেন। একজন আইপিএস অফিসার, যিনি প্রতিদিন হাজারো সিদ্ধান্ত নেন, আজ একজন মানুষের সামনে নিজেকে অসহায় অনুভব করছিলেন। তারপর তিনি তাকে দেখলেন, ঝুপড়ির ভিতরে একটা পুরনো খাটিয়ায় শোয়া বিবেক, যার শরীর জ্বরে চেপে ধরেছিল আর শ্বাস ভারী ছিল। সে নেহাকে দেখল, প্রথমে অবিশ্বাস, তারপর অস্থিরতা, তারপর এক গভীর নীরবতা। সে বসার চেষ্টা করতে লাগল, কিন্তু নেহা দৌড়ে তার কাছে গিয়ে বলে উঠলেন, উঠো না প্লিজ, উঠো না বিবেক। বিবেক সেই থেমে গেল। তার চোখে একটা এমন ভাব ছিল যেন সে বুঝতে পারছিল না এটা স্বপ্ন না বাস্তব। নেহা তার কাছে মাটিতে হাঁটুতে ভর দিয়ে বসে পড়লেন। তার ইউনিফর্ম মাটিতে ধুলোয় মাখামাখি হয়ে গেল, কিন্তু তাকে কিছু যায় আসেনি। তার আওয়াজ ভাঙা ছিল, বিবেক, তুমি আমাকে বলনি কেন? তুমি এই অবস্থায় কি করে বাঁচছ? আমি তোমাকে এভাবে দেখতে পারি না। বিবেক ধীরে ধীরে বলল, নেহা, তোমার আমার জীবনের ময়লায় আসা উচিত নয়। কেন? তুমি আইপিএস, আমি শুধু একজন সাফাই কর্মী। নেহার কান্না ফেটে পড়ল। তিনি তার হাত ধরে ফেললেন। আমার ভুলগুলো তোমাকে এখানে পৌঁছে দিয়েছে, আর আমার জীবন, আমার ইউনিফর্ম, আমার সাফল্য সব বেকার যদি তুমি এই অবস্থায় থাকো। বিবেকের চোখ ভরে এলো। সে বলার চেষ্টা করল, তোমার চলে যাওয়ার পর আমি বাঁচা ছেড়ে দিয়েছিলাম নেহা। নেহা কাঁদতে কাঁদতে ঝুঁকে পড়লেন, আর প্রথমবার রাস্তার সাফাই কর্মী হয়ে যাওয়া এই লোকটার সামনে আইপিএস স্ত্রী সত্যিই ঝুঁকলেন। কোনো অহংকার নেই, কোনো ইউনিফর্ম নেই, কোনো রুতবা নেই, শুধু এক নারী নিজের ভুলের সামনে হাঁটুতে ভেঙে পড়েছিলেন। তিনি বললেন, বিবেক, চলো বাড়ি চলি, আমার সঙ্গে, আমি সব ঠিক করে দেব, শুধু তুমি উঠো। বিবেক কাঁপা ঠোঁটে জিজ্ঞাসা করল, কি এখনও আমার জন্য জায়গা আছে তোমার জীবনে? নেহা কিচ্ছু না ভেবে বললেন, বিবেক, তুমি আমার প্রতিটি শ্বাসে বাস করো, শুধু আমি তোমাকে কখনো বোঝার চেষ্টাই করিনি। বিবেকের মুখে প্রথমবার একটা হালকা হাসি এলো, ভাঙা, ক্লান্ত, কিন্তু আশায় ভরা। নেহা তাকে সাহায্য করলেন, নিজের বাহুতে জড়িয়ে ধরলেন আর জিপের দিকে নিয়ে গেলেন। ভিড় দেখল আইপিএস অফিসার একজন সাফাই কর্মীকে এভাবে তুলছেন যেন সে তার জন্য কোনো পদ থেকে নয়, হৃদয় থেকে যুক্ত। আর সেই দিন সবাই একটা কথা অনুভব করল, কখনো কখনো মানুষ নিজের সবচেয়ে বড় জয় নিজের সবচেয়ে গভীর পরাজয়ের সামনে ঝুঁকে পেয়ে যায়। বন্ধুরা, কোনো মানুষের মূল্য তার কাজ, টাকা বা অবস্থা দিয়ে মাপা যায় না। কখনো কখনো যাকে আমরা পিছনে ছেড়ে দিই সেই আমাদের জীবনের সবচেয়ে সত্যি ভিত্তি হয়। আর অহংকার আমাদের থেকে সেই জিনিসগুলো ছিনিয়ে নেয় যা পাওয়ার জন্য আমরা পুরো জীবন তৃষ্ণা করি। আপনাদের কি মনে হয় যে নেহা বিবেককে নিজের জীবনে ফিরিয়ে আনা উচিত ছিল?
কি ভাঙা সম্পর্ক অনুতাপের পর আবার সেই শক্তি নিয়ে শুরু হতে পারে? কমেন্ট করে অবশ্যই জানান। আর যদি এই গল্প আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে কমেন্টে সত্যি সম্পর্ক কখনো শেষ হয় না লিখে নিজের ভালোবাসা অবশ্যই জানান। আর পরবর্তী আবেগপূর্ণ গল্পের জন্য চ্যানেল স্টোরি বাই বিবেককে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের গল্পে দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।